নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা শুরু করার আগে এই যে ফুল টুল দিয়ে বসেছি, ভাল লাগছে। আবার ভেবো না যে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি আছে তাই ফুল দিয়ে বসেছি, না। ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওটা হাজব্যান্ডের একটা সকালবেলা একটা কি ছিল, মাস্টার ব্যারিট, হ্যাঁ, তো সেখান থেকে দেওয়া হয়েছে। আর মাথায় ফুল দিতে, বিশেষ করে গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল দিতে আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে আছে যখন টাটকা টাটকা অবস্থায় দিয়ে দিই। তবু এটার মধ্যে থেকে কিছু পাপড়ি পড়ে গেছে। আর হলুদ আর লাল, ও দারুণ প্রিয়, হলুদ লাল সাদা গোলাপ। চলো ভিডিওটা শুরু করার আগে কিছুটা আমি তোমাদেরকে কিছু শেয়ার করি, চলো সেটা দেখে নাও, তারপরে আবার আসছি। और यहाँ पे क्वीन साइज का बेड है और यहाँ पे आपको दिखाई देगा एक टूटा हुआ क्रिसमस ट्री जो कि लास्ट ईयर टूट गया था और इस ईयर में हमें फिर से लेना पड़ेगा, तो ये यहाँ पे रहता है। और पीछे कट, হ্যাঁ ছেলের কথা বলেছে। হ্যাঁ সেদিনকে আর মনে ছিল না ছেলের কথা, আজকে মনে পড়েছে। আমি বলেছি এটা কাদের? গ্রামের লোক তো খেপে গেছিল, গ্রামের লোক তো খেপেই গেছিল, আমি তো থামালাম। তাই বলো তুমি কিভাবে থামালে ভিডিও করতে গিয়ে? ওই দিকটা তুলতে হয়, দেখি এটা 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 তুলে দে, এটা তুলে দে। তো দেখেছো, হ্যাঁ, ওটা সন্দীপদের বাড়িতে যে খাটটা আমরা দেখতে পেয়েছি ওটা হচ্ছে সৌমালির পুরনো খাট। একদম সৌমালি যখন পুরনো বাড়ি থেকে ভিডিও শুরু করে, ব্যাঙ্গালোরের একটা ভাড়া ফ্ল্যাটে তখন রেন্টে থাকতো, ওটার থেকে কিন্তু ও প্রথম ওর ইউটিউব জার্নি শুরু করে। তো সেখানকারই ওই খাটটা ছিল, ওর ছেলে কি নাম, আরিয়ানের খাট ছিল। তো সেটা পরবর্তীকালে সৌমালি যখন আবার নতুন ফ্ল্যাট কেনে, মানে এখন যে ও ভিলাতে আছে, সেটার আগে যেই ফ্ল্যাটটা ওরা প্রথম কিনেছিল, তো সেখানে যখন চলে গেল, ওখানে যাওয়ার পরে নতুন নতুন ওদের সব ফার্নিচার দিয়ে ঘরটাকে সাজিয়েছিল, ওই ফ্ল্যাটটাকে। তখন ওর যে পুরনো ফার্নিচার, সেই পুরনো ফার্নিচার তখন কি করলো, ভাইয়ের বাড়িতে শিফট করে দিয়ে গেল। কেননা দেখো, বাড়ি মানে হচ্ছে সেখানে কিন্তু অনেকটা পরিমাণে জায়গা থাকে। সেখানে আমার যত না ইউজ করার জিনিসও কিন্তু আমি একটা জায়গায় বা একটা কোনো ঘর থাকলে, এক্সট্রা ঘর থাকলে সেখানে আমি ডাম্প করে রাখতে পারি। কিন্তু ফ্ল্যাটে আমাদের 2টো রুম, 3টে রুম, খুব বেশি হলে 4টে রুম। তো সেখানে কিন্তু ওই ধরাবাঁধা ঘরের মধ্যেই আমাদেরকে থাকতে হয়, তার বেশি কিন্তু আমরা বাড়াতে পারি না। এইবার পুরনো ফ্ল্যাট থেকে পুরনো যেসব ইউজ করা জিনিস যদি কেউ না নিয়ে যেতে চায়, নতুন যখন সে ফ্ল্যাট কিনে, বেশিরভাগ মানুষই যাদের ধরো অনেকটা পরিমাণ টাকা পয়সা আছে, তারা খরচ করতে পারবে, যে ইন্টেরিয়ার যারা করে, যারা নতুন ফ্ল্যাট সাজিয়ে দেয়, তাদেরকে দিয়ে তারা তাদের মতন করে সমস্ত কিছু ফার্নিচার তারা কিন্তু বানিয়ে দেয়, সুন্দর করে সাজিয়ে দেয়। তার জন্য তো বেশ মোটা অঙ্কের টাকা লাগেই। যে যত গুড় দেবে তত মিষ্টি হবে। তেমনই যখন সৌমালি ওই নতুন ফ্ল্যাটটা ওরা প্রথম কিনলো, তখন ওই যে রেন্টের থাকাকালীন যেই জিনিসপত্রগুলো ছিল, ওগুলো কিন্তু ওরা কিছুই আনেনি, তেমন কিছুই আনেনি। এমনকি বাসনপত্র, মানে যে ও রান্না করবে সেই সব বাসনপত্র অনেক কিছু কিন্তু কাজের মাসিকে বা একে ওকে এরকম দিয়ে দিয়েছে। ও নতুন যে 3000 ওই মায়া কোম্পানির যে স্টেনলেস স্টিলের কড়াই বা ডেচকি এ সমস্ত আছে, সেইগুলো ও কিন্তু সব কিনেছিল দামি, কোনোটা 3000, কোনোটা 4000 এরকম দিয়ে। তো সেই সব নতুন ফার্নিচারে, নতুন বাসনপত্রে ওর ফ্ল্যাটটা সেজে উঠেছিল। এমনকি নতুন সোফাতেও ওর ফ্ল্যাটটা সেজে উঠেছিল। তো যথারীতি ওর ওখানে তো সেরকম কোনো জায়গাও ছিল না যে ও প্রথম যে ওর রেন্টে প্রথম যখন ওর সংসার করলো, সংসার তো ও যখন ওর হাজব্যান্ড আসামে বোধহয় ছিল তখন থেকেই শুরু হয়েছিল, কিন্তু ব্যাঙ্গালোর যখন ও প্রথম সংসার শুরু করেছিল, সেই ফার্নিচার ও কিছুই নেয়নি। সেগুলো সব কোথায় রাখবে তখন? কেননা ওই নতুন ঘরে তো আর কোনো জায়গা নেই, পুরনো জিনিস রাখার জায়গা নেই। সেই নচিকেতার গানটার মতন, হ্যাঁ মনে পড়েছে নচিকেতার গানের সেই লাইনটা, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না। মানে এমন
ছেলে মস্ত অফিসার, যে নতুন ফ্ল্যাট, এত বড় ফ্ল্যাট, এপার ওপার দেখা যায় না, সেখানে সব নতুন ফার্নিচার দিয়ে ঢাকা, সেখানে তার মায়ের কোনো জায়গা নেই, কিন্তু মায়ের যে পুরনো আলমারি আয়না সেটারও জায়গা নেই। তো এমনই অবস্থা হয়েছে, সব কিছু নতুন নতুন ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। এবার ওই ফার্নিচারগুলো কি করবে? সে কাউকে দিয়ে দেবে, দান করবে? তার থেকে থাক না। যে গ্রামের যে ভাই আছে, গরিব ভাই, কৃষক পরিবার, তাদের তো তেমন ফার্নিচার নেই, তো তাদের বাড়িতে কিছু জিনিস পাঠিয়ে দিই, আমার জিনিসটাও ওখানে থাকবে। লোককে দিয়ে দিলে তো কীরকম একটা হবে না, সেটাও দিতে মন চাইছে না। লোককে যে বিনা পয়সায় দিয়ে দেবো সেটাও মন চাইছে না। তো বাবা মাকে দিই, লোকেও বলবে যে দিদি অনেক দিয়েছে। যেমন এখন সবাই বলছে যে ওদের বাড়িতে তো কিছুই নেই, যে কাঁথাকুড়ানি ছিল সে তো তার ফার্নিচার নিয়ে চলে গেছে, এখন যেইটুকুনি ফার্নিচার আছে সেটা হচ্ছে ওর ওই বড়লোক দিদির ফার্নিচার। তো বড়লোক দিদি যদি ওটা নিয়ে যায় তো ওই ঘরটা পুরোই ফাঁকা হয়ে যাবে। তো সেই দিদি সৌমালি এখানে বাপের বাড়িতে, তার বাপের বাড়ি, হ্যাঁ বাপের বাড়ি বলা চলে, তার ফার্নিচারগুলো ডাম্প করে রেখে গেছিলো। যারা এখনও শোনোনি, কানটা খুলে তারা কানে একটু তুলোটা সরিয়ে কানে একটু সর্ষের তেলটা দিয়ে ভালো করে শুনে রাখো। ওই ফার্নিচারগুলো সে কাউকে দিয়ে দেবে বা বিক্রি করে দেবে, বা কী করবে, হয়তো বিক্রি করবে, সেই দামটা পাবে না, তার জন্য সেই ফার্নিচারগুলো ওখানে ডাম্প করে রেখে গেছিলো। তাদের কি বলবো, বাদ দেওয়া ফার্নিচারগুলো, বুঝেছ? তাদের বাদ দেওয়া ফার্নিচারগুলো সেখানে ডাম্প করে রেখে গেছিলো। তার জন্য সন্দীপ কিন্তু একবারও বলেনি যে এই ফার্নিচারগুলো দিয়ে দেওয়া হোক। আর যে ওই গদিটা আমার মনে আছে, ওরা কোনো যে ওদের কাছে প্রমোশনাল ভিডিও আসে, সেই প্রমোশনাল ভিডিওর গদি সেটাও ওর ওই দিদির কাছেই এসেছিল। তখন যারা বড় বড় ব্লগার ছিল, ওই গদি কিন্তু প্রমোশনাল ভিডিও অনেকের কাছেই এসেছিল, অনেকের কাছে। আমি এরকম অনেক ভিডিওতে কিন্তু দেখেছি তাদের এই গদিগুলো তাদের কাছে যাচ্ছে, আর তারা সেই গদি প্রমোশনাল ভিডিও বানিয়ে দিচ্ছে। তো তেমনই তখন এই সন্দীপের দিদি সৌমালির কাছেও এসেছিল, আর এইগুলো সব এখানে পাঠানো হয়েছিল। যথারীতি অনেকেই বলছে যে ওই যে বিজনেসের যে শাড়িগুলো, ওর দিদি যে বিজনেস করতো, সেই শাড়িগুলোও নাকি কি না সন্দীপের মা এখন পড়ছে। একদমই না, অনেক আগের ভিডিওতে আছে, সেটাতে সন্দীপের প্রাক্তন বউও দেখিয়েছে যে ওদের পুরনো ঘরে একটা ট্রাঙ্কের মধ্যে পুরো ঠাসা যা ওর জাঙ্ক জুয়েলারি বা শাড়িগুলো সব রাখা আছে। এমনকি আমি একদিন সন্দীপের প্রথম দিকে যখন লাইভ এই গন্ডগোলটা শুরু হলো, লাইভে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার দিদির শাড়িগুলো, ব্যবসার শাড়িগুলো কোথায় আছে? তখনও সন্দীপ বলেছে সেইগুলো ওদের নিতে আসার কথা ছিল, কিন্তু ওরা নিতে আসেনি, সেগুলো সেইভাবেই রেখে দেওয়া আছে। তো তোমরা যাদের খুব চিন্তা হচ্ছে যে সন্দীপ তার দিদির জিনিসপত্রগুলো কবে দেবে, তারা প্লিজ তার দিদির সঙ্গে একটু যোগাযোগ করে বলে দিও সেইগুলো যেন এসে বা লোক পাঠিয়ে নিয়ে যায়। কেননা ডাম্প করে রেখে দিয়েছে, তারা যখন রেখে দিয়েছে তো তাদেরই দায়িত্ব, তারা যেন এই জিনিসগুলো নিয়ে যায়। বরঞ্চ ভালো হবে। সন্দীপদের ওপরের ঘরগুলোও আস্তে আস্তে করে ঠিক হচ্ছে, সেখানে তারা নতুন জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। দিয়েছিল ওই ওয়াশিং মেশিন, যেই ওয়াশিং মেশিনটা আগে সৌমালি ইউজ করতো, তারপরে তো সেখানে অন্য রকম আরও অত্যাধুনিক ওয়াশিং মেশিনও নেওয়া হলো। কি করবে এই জিনিসগুলো বলো? এগুলো ইলেকট্রনিক্স জিনিস যারা আমরা সবাই ব্যবহার করি, আমরা কিন্তু জানি এগুলো পরবর্তীকালে বিক্রি করতে গেলে তেমন কিন্তু একটা দাম পাওয়া যায় না। তো তার জন্য ভেবেছিল যে ওখানে দিয়ে দিই, ওখানে ওরা ইউজ করবে। আর এই ওয়াশিং মেশিন, এটা কিন্তু সন্দীপের যে প্রাক্তন বউ, যে নাকি এখন সৌমালির খুব প্রিয় হয়ে উঠেছে, তা সে কিন্তু খুব ভালো রকমভাবে ইউজ করেছে। আর যে ডবল ডোরের একটা ফ্রিজ, সেটাও কিন্তু অনেক আগে, মানে দেওয়ার কিছুদিন থাকার পরেই, মানে যখন সৌমালি দিয়েছিল তার কিছুদিন ইউজ করার পরেই কিন্তু ওটা খারাপ হয়ে গেছিলো। তারপরে যথারীতি ওরা ওটাকে ধরে ওই ওদের যেখানে পুরনো ঘরের সমস্ত মানে আবর্জনা টাইপের জিনিসগুলো রাখা হয়, সেই আবর্জনা রাখার ঘরে ওই ফ্রিজটাকেও রেখে দিয়েছিল। আর এখন ওরা যেই ফ্রিজটা ব্যবহার করছে, এই ফ্রিজটা সন্দীপদের আগের ফ্রিজই, মানে ওই ডবল ডোর ফ্রিজ আসার আগের ফ্রিজই ওটা। আর ডবল ডোর ফ্রিজটা বহুবার খারাপ হয়েছে, সন্দীপরা কিন্তু অনেকবার ওটাকে ঠিকও করেছে, কিন্তু ওটা খারাপ জিনিস। কেননা একটা জিনিস এখনকার দেখবি ইলেকট্রনিক্স
ইলেকট্রনিক্স জিনিসগুলো একবার খারাপ হলে সেটা আর ঠিক হতে চায় না, বারে বারে ঠিক করবে আর বারে বারেই ওটা খারাপ হবে। এখন সেই আগের জিনিসের মতো মানে নেই, এখন ওই ইউজ অ্যান্ড থ্রো, কয়েক বছর ব্যবহার করো, খারাপ হয়ে গেল ফেলে দাও, আবার আরেকটা নতুন নিয়ে নাও। কেননা এইগুলো বেশি দিন যায়ও না, আর যদি মানে এইগুলো ঠিক করলেও বেশি দিন যায় না। খারাপ হয়ে গেলে ওই যারা নেয় পুরনো জিনিস যারা কেনে তারা হচ্ছে যারা এইরকম কি বলবো, যারা ফ্রিজ সারাই করে ঠিক করে তারা নেয় ওই পার্টস টার্স এগুলোর জন্য নেয়। পরে তাদের পরবর্তীকালে যদি কোনো ঠিক করতে হয়, কোনো ফ্রিজ ঠিক করতে হয়, তখন ওখান থেকে যদি কোনো পার্টস তাদের থাকে ভালো থাকে, সেইগুলো লাগিয়ে তারা সেখান থেকে মানে যা পায় তাই ওরা নেয়। এইরকমই হয় ব্যাপারটা, কেননা ওইগুলো আর সেরকমভাবে চলে না। তো অনেকেরই মাথা ব্যথা দেখি, অনেকেরই মাথা ব্যথা। আমার মনে হয় সৌমালির একটু উচিত যে এই মাথা ব্যথাগুলো সব একটা ভিডিও করে বলে দেওয়া উচিত। ও যদি জিনিসগুলো নেয় সেটাও ওর একটা ভিডিও করে বা একটা লাইভে এসে বলে দেওয়া উচিত। কারণ আগেরবার যেরকম হুট করে সে একটা লাইভে এসে বলেছিল তার ভাইয়ের ব্যাপারে, তার ভাই কতটা খারাপ, তার ভাইয়ের মা কতটা খারাপ, আর তার ভাইয়ের বউ কতটা ভালো, কেননা ওর ভালো গুণগুলো তার মনে আছে। কিন্তু ভাই যে এত মানে ভাইয়ের কোনো ভালো গুণ তার মনে নেই, ভাইয়ের কোনো ভালো গুণই মনে নেই। ভাই যে এতটা হেল্প করেছে সেই সব কিচ্ছু মনে নেই। যখন লকডাউনের সময় আসলো পুরো পরিবার মিলে, ভাই সেই বাতকুল্লা থেকে কিন্তু জলটা, মুড়িটা, চালটা সমস্ত কিছুই দিয়েছে। এমনকি সেই তাদের জমির চাল যেটা মোটা গ্রামের মানুষ একটু মোটা ভাত, মোটা কাপড়, এগুলোতেই তারা সন্তুষ্ট থাকে। তাদের কিন্তু খুব যে এলাহি কারবার, মানে এলাহি দেখাতে হবে, ভ্যানিটি দেখাতে হবে, এইসবগুলো কিন্তু তাদের দরকার অতটা পড়ে না। তারা কিন্তু মানে ধুলো মাটির মধ্যে মিশেই তারা থাকতে ভালোবাসে এবং তারা স্বচ্ছন্দ বোধ করে। তো এইসবগুলো নিয়ে কিন্তু সেই দিদির বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। এমনকি ব্যারাকপুরে তার যে শ্বশুর বাড়ি ছিল সেটা এখন হয়তো বিক্রি করে দিয়েছে। সেই শ্বশুর বাড়ি থেকে কি না তাদের জন্য তোষক সমস্ত কিছুই কিন্তু দিয়ে এসেছিল, তারা যাতে সেখানে শুতে পারে, যতদিন তাদের ব্যাঙ্গালোর থেকে জিনিসগুলো না আসে শুতে পারে। কিন্তু সেই দিদি ভাইয়ের যে এই সমস্ত কাজগুলো, এই হেল্পগুলো সে সবটাই ভুলে গেছে। এমনকি যখন সে বিজনেস করতো এখান থেকে শান্তিপুর থেকে কাপড় মানে যেগুলো বিজনেসের জন্য অর্নামেন্ট, এগুলো সব নিয়ে সে পৌঁছে দিত, সে এখানেও বিজনেসটা সামলাতো। তো সেই সব কথা, সেই সব জিনিস তার মনে নেই, কিন্তু তার ভাইয়ের বউ তার জন্য কি করেছে না করেছে সব মনে আছে। কিন্তু সত্যি কথা বলতে আমরা তেমন কিছুই দেখিনি যে তার ভাইয়ের বউ তার জন্য করেছে। আমরা দেখেছি লাইভে বসে তার সম্বন্ধে কটু কথা বলতে, মুখ বেঁকিয়ে মুখ ভেঙিয়ে কথা বলতেই আমরা দেখেছি। আর কি করে একটা পরিবারকে ভাঙতে হয়, কি করে একটা ননদের সঙ্গে মানে ভাই বোনের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক নষ্ট করতে হয়, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখেছি। কিন্তু এই সৌমালি সেইগুলো দেখেনি। মায়ের সঙ্গে বদলা নিতে গিয়ে কিন্তু ভাইয়ের বউকে বেশ ভালোই সঙ্গ দিয়েছে। এরকমটা আমার জানা নেই, মানে সত্যি ইউটিউবটা না থাকলে হয়তো এইগুলো দেখতামও না, কোনোদিন জানতামও না যে মা ভাইয়ের থেকে ভাইয়ের বউ বেশি আপন হয়। এখানে কতটা তার মনে হিংসা বা জ্বালা থাকলে, যা বিদ্বেষ থাকলে এই জিনিসগুলো আসে, সেটা এই ইউটিউবটা না থাকলে জানতাম না। তো সত্যি এই যে ওয়াশিং মেশিন দিয়েছে, মাইক্রোওভেন দিয়েছে, এইগুলো কিন্তু সৌমালির সব ফেলে দেওয়া জিনিস, বাদ দেওয়া জিনিস। কেননা এই জিনিসগুলো তার অত্যাধুনিক ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে এইগুলো চলতো না। আবার আমরা দেখেছি পরবর্তীকালে যখন ও ভিলা নিয়েছে, ডুপ্লেক্স বাংলো নিয়েছে, তখন কিন্তু এই ফ্ল্যাটের যে জিনিসগুলো সেগুলো সে ওখানে নিয়ে যায়নি। সেখানে সে আবার নতুন ইন্টেরিয়ার দিয়ে আবার নতুন করে ঢেলে তার ডুপ্লেক্সটা সাজিয়েছে। তো ও ওই রকমই যখন যেখানে যায় সেই পুরনো জিনিস নেয়ও না, পুরনো জিনিসের কিন্তু কোনো কদরও থাকে না। তো ও হচ্ছে এইরকম। আর আমরা সত্যি কথা বলতে, আমরা যারা ফ্ল্যাটে থাকি আমাদের সেরকম জায়গাও থাকে না যে একটা এক্সট্রা জিনিস এনে সেইখানে রাখবো। আমার যেমনি প্রথম জীবন থেকে প্রচুর ঘুরে আমার সংসার হয়েছে, প্রচুর ঘুরে এখানে 2 বছর, ওখানে 6 মাস, ওখানে 9 মাস, এরকম করে তো যেখানে গেছি সেখানে কিছু না কিছু জিনিস হয়েছে। এখানে আমি আবার 2 বছর ধরে আছি, এখানেও আমার কিছু জিনিস বেড়েছে। এইবার এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি ফ্ল্যাটে রাখতে পারবো না। তো তেমনই আমার এর আগেও আমি যতবার ঘুরেছি, তারপরে যখন আমি ফ্ল্যাটে গেলাম, তারপরে আমার কিন্তু এমন কিছু জিনিস
জিনিস, যেমনি এখানে আমি খাটটার উপর বসে আছি, এই খাটটা নিয়ে আমি বহু মানে সব জায়গায় বলতে গেলে ঘুরেছি। এটা একটা ইংলিশ খাট, 5.5-7 খাট, কিন্তু পরবর্তীকালে আমি যখন সেগুন কাঠের 6-7 খাট বানিয়েছি ডিভান, তো সেই ডিভান নিয়ে তো আর সব জায়গায় ঘোরা যায় না, যেমনি ওখান থেকে খুলে আমি এখানে নিয়ে আসতে পারি। তেমনি এই খাটটা আমি আমার বাপের বাড়িতে রেখে এসেছিলাম, আলনা রেখেছিলাম, তার মধ্যে লেপ আরও বালিশ ঠালিশ এক্সট্রা কিছু আমি রেখে দিয়েছিলাম। কেননা তখন কিছু বছর আমার হাজব্যান্ড আবার ঘর থেকেই, তার এমনই মানে এক জায়গায় পোস্টিং ছিল ব্যারাকপুরে, সে ঘর থেকেই যাওয়া আসা করতো, তার জন্য তার আলাদা করে ঘর নিতে লাগেনি। তো সেই জিনিসগুলো আমার ফ্ল্যাটে রাখার জায়গা ছিল না। তো তখন আমার বাপের বাড়িতে যেহেতু জায়গা আছে, ওটা যেহেতু বাড়ি, উপরের ঘরগুলো ফাঁকা, তো সেখানেই আমার রাখা ছিল। আবার যখন এখানে এসেছি, এখানে আমি আবার এক্সট্রা করে জিনিস কিনবো, তো তখন আমি আবার আমার বাপের বাড়ি থেকে এই খাট তোষক যা ছিল সেগুলো আমি আবার নিয়ে এসেছি, নিয়ে আমি এখানে এসে ইউজ করছি। তো তেমনই এটার জন্য আমি কি বলবো যে আমার ভাইকে আমি দান করেছি বা আমার বাপের বাড়িতে এই জিনিসগুলো দান করেছি, না, আমার দরকার ছিল, ওখানে রাখার একটা জায়গার দরকার ছিল, তাই আমি ওখানে রেখেছিলাম। আমি ওদেরকে দয়া করিনি। তেমনই এখানে সৌমালি কিন্তু ওদের উপর দয়া করেনি, ওখানে রাখার দরকার ছিল, ওর একটা জায়গার দরকার ছিল, ওর জিনিসগুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য একটা রাখার জায়গার দরকার ছিল, তাই সে এখানে রেখেছে। এখানে ও ভাইয়ের প্রতি ওর একটা কৃতজ্ঞতা বোধ থাকা দরকার ছিল। এখানে যারা যারা বলছো, প্লিজ গিয়ে সোমালিকে খবর দাও যে যেই জিনিসগুলো দিয়ে ও মনে করছে যে দয়া করেছে ভাইকে, জিনিসগুলো যেন নিয়ে আসে। কেননা ও যেই জিনিসটা নিতে পারবে, ল্যাপটপ, সেই জিনিসটা কিন্তু নিয়ে গেছিল, যেহেতু ওইটা নিয়ে যেতে ওর অতটা খরচও হবে না, আর ওর জিনিসটা কাজেও লাগাতে পারবে, ওই জিনিসটা অত বড় ফ্ল্যাটে একটা জায়গায় রেখেও দিতে পারবে, তাই কিন্তু নিয়ে গিয়েছিল। কিন্তু যেই জিনিসগুলো ওর নিতে কিছু কি বলবো চার্জ দিতে হবে, কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে তার জন্য তো কিছু খরচ তো হবেই। আর ওই জিনিসগুলো নিয়ে ও কী করবে, ওর তো এত আছে, এক একটা ফ্ল্যাট সাজানো, তো ওই জিনিসগুলো নিয়ে গিয়ে ও কী করবে, ও তো বিক্রি করলেও সেরকম একটা দাম পাবে না, তাই সেই জিনিসগুলো নেওয়ার ওর কোনো দরকার হয়নি। যদি ওর দরকার হতো অবশ্যই ও নিয়ে যেত। তাহলে আমি বলবো যাদের খুব মাথা ব্যথা তারা এই নিয়ে একদম মাথা ব্যথা করো না। যতই হোক ওদের ভাই বোনের ব্যাপার, মা মেয়ের ব্যাপার, ওদেরকে সেটা বুঝে নিতে দাও। তোমরা এর মধ্যে কিন্তু বেশি মাথা ঢুকিও না। মাথা ঢুকালে এই নিয়ে বেশি চিন্তাভাবনা করলে, বিশেষ করে এজেন্ট, কোনো লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আর যদি সেরকম হয়, অতই মাথার ব্যথা হয়ে একদম মাথা খুলে যাওয়ার মতন অবস্থা হয়, তাহলে সোমালিকে গিয়ে খবর দাও, সোমালি যেন সেই জিনিসগুলো নিয়ে যায়। আর যারা বলছো যে জিনিসগুলো নিয়ে গেলে ওই ঘরটা ওইরকম মানে ফাঁকাই থাকবে, তাহলে আমি বলবো যে গ্রামে যারা আছে বা গ্রাম যারা দেখেছে তারা জানে যে একটা গ্রাম্য বাড়িতে কি কি থাকে আর কি থাকে না। তা আবার বলছি, তাদের কিন্তু তেমন কোনো ভ্যানিটির দরকার হয় না, তারা খুব সাধারণভাবে লাইফ লিড করতে পছন্দ করে। দেখেছো তো যে ওই ঘর থেকে খাট ফাট বের করে নিয়ে গেছে, ওদের যে পুরনো চৌকি তক্তপোষ ছিল সেইগুলো ঝেড়ে পুচে পরিষ্কার করে আলনা, সেইগুলো দিয়েই কিন্তু ওদের এখন চলছে। আবার যখন সময় হবে, কেননা একটা ফার্নিচার টুক করে নিয়ে আসলেই তো হয় না, সেটা একটা দেখে শুনে তারপরে একটা ফার্নিচার ঘরে আনতে হয়। তো ওদের কাছে যখন আছে, আপাতত ওদের কাছে যখন আছে, তো সেটা দিয়েই তো কাজ চালাচ্ছে। একজন এজেন্টের, এই যে বড় যে এজেন্ট, সেই এজেন্টের খুব মানে চিন্তা হয়েছে যে বাচ্চাটাকে ঠান্ডার মধ্যে মাটিতে শোয়ালো। বাচ্চাটাকে ঠান্ডার মধ্যে মাটিতে শোয়ায়নি, একটা দিনই শুয়েছিল, যেই দিন ওই জিনিসগুলো নিয়ে গেছিল। তো সেই দিন ওই রাতারাতি তো ওই ধুলো পড়া চৌকি বা কিছু সেটা ধুয়ে মুছে নিয়ে আসা যায় না। তো তার জন্য একটা রাত ওরা ওই যে গদিটা, সেই গদি পেতে তার উপরে তোষক পেতে শুয়েছে। এই এজেন্টকে বলবো, তোর অত চিন্তা না করলেও হবে, কৃষাণুর জন্য যাদের চিন্তা করার, ওর বাবা, ওর ঠাকুমা, ওর দাদু, তারাই চিন্তা করছে। তোর ওখানে না চিন্তা করলেও হবে। তুই তোর যে নতুন দালাল ধরেছিস, মানে নতুন যে তোর বোন ধরেছিস, কি সোনা বনু নাকি কাঁথাকুরানি, হ্যাঁ কাঁথাকুরানি, তাকে নিয়েই চিন্তা কর, তার যে ভবিষ্যতে কি হতে চলেছে। এই যে তার টাকাগুলো জলের মতন খরচ হচ্ছে, এবার ওকে তুই একটু বুদ্ধি দে যে ও ওই টাকাগুলো জলের মতন যেন না খরচ করে। ও যাদের পেছনে খরচ করছে
তাদের পেছনে যেন না খরচ করছে, ওর জন্যও কিছু রাখতে বল রে, নাহলে কিন্তু ভীষণ বিপদ আছে। ভালো একটু বুদ্ধি দে, সবসময় তো খারাপ বুদ্ধি দিয়ে যাচ্ছিস, একটু কি বলবো, ওর হয়ে কাজ কর, ওর হয়ে একটু কাজ কর। শুধু সন্দীপকে খোঁচালে আর সন্দীপের মায়ের নামে বাবার নামে 4টে খারাপ কথা বললে হবে? ওর হয়ে একটু কাজ কর, যাতে ভবিষ্যতে ওর কোনো ভালো হয়। এখানে কৃষাণুর কথা না চিন্তা করলেও হবে। আর সন্দীপকে কে খাট উপহার দেবে, কে আলমারি উপহার দেবে, সেই দিকে তো না তাকালেও হবে। তুই তো ভালোই ফ্লাইটে যাওয়ার জন্য আর তোর যে ফেরুটা আছে তাকেও ফ্লাইটে ওঠানোর জন্য ভালো টাকা তুলে নিয়েছিস, তোর আর চিন্তা কিসের? সন্দীপকেও যদি কেউ দেয় তোর একদম সেই দিকে তাকাতে হবে না। যদি ওর কপালে থাকে, কেউ যদি দেয় অবশ্যই দেবে। আর আবার যেটা বলতে বলতে অন্যদিকে চলে এলাম, যে একটা গ্রামের বাড়িতে কিন্তু ওই আলমারি, একটা খাট, ফার্নিচার বলতে এগুলোই থাকে। কেননা আমারও মানে কাকার বাড়ি গ্রামে, সেটা হচ্ছে হরিণঘাটায়, ওদেরকেও আমি দেখেছি যে একটা চৌকি, মানে যেটা তক্তপোষ, আলনা, একটা খুব যদি হয় যে একটা কাঠের আলমারি থাকে আর হচ্ছে ট্রাঙ্ক থাকে, এইগুলো দিয়েই কিন্তু তাদের সাদামাটা জীবন চলে যায়। এইগুলোতেই তাদের সাদামাটা জীবন চলে যায়। তাদের কিন্তু লাক্সারিয়াস কোনো কিছুরই দরকার হয় না। এখন এই সোশ্যাল মিডিয়ায় এসছে বলে এত কিছুর তারা তবুও সংস্পর্শে এসেছে, না হলে কিন্তু খুব সাদামাটাভাবে কিন্তু গ্রামের মানুষরা তাদের জীবনটাকে নিয়ে যেতে পারে। তো যেগুলো গেছে আমি বলবো খুব ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে। কেননা যাদের মনে এত বিষ তাদের ওই বিষাক্ত জিনিস ঘরে না রাখাই ভালো, দিয়ে দেওয়াই খুবই ভালো নিয়ে গেছে। আমি বলবো যদি ঘরে কোনো কিছু থেকেও থাকে সেইগুলো যেন একদম ঘরের বাইরে নিয়ে গিয়ে সেগুলোকে পুড়িয়ে ছাই করে মানে নষ্ট করে দেওয়া হোক, কোনো জিনিস যেন ওখানে চিহ্ন হিসেবে না রাখে। আরেকটা কথা বলবো, কালকে যে বাংলাদেশের যে জাস্ট এন্টারটেনমেন্ট আছে তার একটা ভিডিও থেকে জানলাম যে এখানে টোটো কিনতে এসেছিল, যখন সন্দীপের বাড়িতে সন্দীপের সেই ডাকাত শ্বশুর টোটো কিনতে এসেছিল, তখন সন্দীপ তাকে কিছু টাকা ধার দিয়েছিল। এবার সেই টাকা সন্দীপকে কিছু থকে ফেরত দিয়েছিল। তো সেই ডকুমেন্টসগুলো সেই তার ডাকাত শ্বশুরের কাছে ছিল। এবার সেই দিয়ে সন্দীপকে পুরো দমে বোধহয় কোনো কিছু একটা করেছে, যে তাকে যে পণ নেওয়া বা ডাউরি যেটা বলে সেটার মধ্যে তাকে বোধহয় কোনো কিছু একটা করার চেষ্টা করেছে বা করেছে। তো এটা মানে এরা কতটা খতরনাক সেটা ভাবো, এরা কতটা খতরনাক। এই মেয়ে বা এই পরিবার যদি পরবর্তীকালে কারোর সঙ্গে সম্পর্কও করে, আমার মনে হয় তাদেরও একটু চিন্তা ভাবনা করা দরকার, যে এখন 5 বছর ধরে যাদের সঙ্গে সম্পর্ক ছিল, যার সঙ্গে সম্পর্ক ছিল একটা সন্তানের মা, সেখানে যদি এই পরিবারটা তাদের সঙ্গে এইরকম কিছু করতে পারে, তাহলে পরবর্তীকালে যার সঙ্গে সম্পর্ক হবে বা হয়েও গেছে তাদের সঙ্গে কি না হতে পারে। যদি এদের থেকেও বেশি ধুরন্ধর হয় ওই পরিবার যার সঙ্গে আগামী দিনে সম্পর্ক হবে বা অলরেডি হয়ে গেছে, যেটা আমরা এখনো স্পষ্টভাবে জানি না, কিছু কিছু আভাস তো পাই। তো তাদেরকেও কিন্তু প্রচুর সতর্ক থাকতে হবে, না হলে সন্দীপকে যেই পরিমাণে ফাঁসিয়েছে তার থেকে কিন্তু অনেক 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 বেশি পরিমাণে তারাও ফাঁসতে চলেছে। আর একটা কথা সন্দীপের উদ্দেশ্যে বলবো, যে দেখো তোমার সঙ্গে যা যা হয়ে গেছে এর থেকে খারাপ কিন্তু আর কিচ্ছু হতে পারে না, আমি এটাই বলবো। কেননা একটা ছেলের বা তার পরিবারের সঙ্গে যখন 498A এই ধাপ্পাটা লেগে যায়, ডাউরি ব্যাপারটা লেগে যায়, তো সেটার পরে কিন্তু আর কোনো খারাপ কিছু হতে পারে না। সেটা মানে হচ্ছে একদম দেওয়ালে পিঠটা ঠেকে যাওয়া। এরপরে কিন্তু যেই জিনিসগুলো আসবে আমি বলবো সেটা একটা তোমার সামনে বা তোমার পরিবারের সামনে, বিশেষ করে তোমার সামনে একটা শিল্ড মতন তোমাকে তৈরি করে নিতে হবে। যে শিল্ড হচ্ছে চোখে দেখা যায় না, ইনভিজিবল শিল্ড বানিয়ে নিতে হবে। যাই আসুক না কেন তোমার ওপর, সেটা সেই শিল্ড ভেদ করে যেন তোমার মধ্যে না আসতে পারে, উল্টে তাদের দিকে জানি সেইগুলো চলে যায় এমনভাবে। কেননা তোমার দেখো পরিবারের মান সম্মান সব গেছে, তোমার পেছনে 498A লেগেছে, কোর্ট কেস বলো, বেল বলো, সমস্ত কিছু হয়ে গেছে। এর থেকে মানে মান সম্মান তো গেছে, এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর কি করবে এরপরে? তোমাকে এই রকমভাবে কিন্তু থাকলে হবে না, তোমাকে একদম রুখে দাঁড়াতে হবে। তোমার মানে একটাও তারা করবে,
একটা তারা যদি তোমার দিকে তীর ছোড়ে, তোমাকে সেখানে 10টা তীর ছুটতে হবে, এমনভাবে তোমাকে তৈরি করতে হবে। তা বলে এমন না যে এমন কিছু তাদের ব্যাপারে তুমি ভিডিওতে বলে গেলে যেটা আবার তোমার বিরুদ্ধেই আসতে পারে, এমন না। তোমাকে এইরকম বুদ্ধি নিয়ে চলতে হবে, কেননা একটা মানুষ ঘা খেতে খেতে তাকে কিন্তু অনেকটা শক্ত, অনেকটা পরিণত হতে হয়। তোমার মধ্যে যেটা দেখেছি, একটা সহজ সরল সাদাসিধে একটা ছেলে যেরকম হয় সেই রকম দেখেছি, কিন্তু সেই রকম থাকলে একদমই হবে না। তোমাকে নিজেকে পাল্টাতে হবে, আরও পাল্টাতে হবে। মনে করবে তোমার সঙ্গে যেটা হয়েছে এরপরে আর তোমার সঙ্গে কিচ্ছু হওয়ার নেই, সব শেষ, পেরেকটা মেরে দিয়েছে। যেটা ওই পণ প্রথার ব্যাপারটা যেটা শুনলাম, টাকার ব্যাপারটা যেটা শুনলাম, এটা সব শেষ, পেরেকটা তোমাকে মেরে দিয়েছে। এরপরে আর কিচ্ছু হতে পারে না। এখন কিন্তু তোমাকে একদম যেটা বলে ওই শিল্ড বানিয়ে নিতে হবে। ওই শিল্ড ভেদ করে তোমার ভেতরে যেন কোনো কিছু না আসতে পারে, যেটা তোমাকে দেবে সেটা যেন উল্টে তার দিকে যায়। আর সব শেষে বলবো, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। কেননা আমি সত্যি মনে মনে আমার একটা বিশ্বাস ছিল, এই পাপী মহিলা কখনো মায়ের কাছে পৌঁছাতে পারে না। আমার এটা বিশ্বাস ছিল, মায়ের প্রতি আমার প্রচণ্ড পরিমাণে বিশ্বাস ছিল এটা। কেননা তারা মা সবাইকে ডাকে না। এমন অনেক ঘটনা শুনেছি যারা মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়েছে, কিন্তু তারা মায়ের কাছে পৌঁছাতে পারেনি। সেই পাপী ধাপীরা মায়ের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না। আজকে যদি সন্তানের সঙ্গে এইরকম ধরনের জিনিসটা না করতো, ওইরকম একটা কচি বাচ্চা, একটা শিশু তার সঙ্গে এইরকমটা না করতো, তাকে এতটা কষ্ট না দিত, তাহলেও হয়তো মা এই মেয়েটির পাশে থাকতো। কিন্তু যেখানে দেখেছে যে ওই মা মানে ছোট্ট বাচ্চাটার সঙ্গেই এইরকম ধরনের আচরণ, এইরকম ধরনের ব্যবহার, তখন সেই মা তারা এই পাপী আর পাপীর পরিবারের পাশে কি করে থাকতে পারে? তো স্বয়ং সেটা মা দেখিয়ে দিয়েছে যে যখন ভবতারিণী মায়ের কাছে গেল পুজো দিতে, ভবতারিণী মায়ের দর্শনে, সেখানে ভবতারিণী মায়ের দর্শনও পেল না, মায়ের কাছ পর্যন্ত পৌঁছাতে পারলো না। তো আজকে আবার তারা মাকে যাবে বললে সব ঠিকঠাক করলো, তখনও সেই জিনিসটাই হলো। এর থেকেও কিন্তু একটু বোঝা দরকার যে ও যেগুলো করছে সেইগুলো কিন্তু মা স্বয়ং পছন্দ করছে না, মা স্বয়ং সাথ দিচ্ছে না। তার মানে আমরা যারা ওর সঙ্গ দিচ্ছি না, ওর সাথ দিচ্ছি না, তার মানে এটাই বলবো যে ঠিক পথেই আছি, কোনো ভুল জিনিসটাকে সাপোর্ট করছি না। আমরা যারা সন্দীপের সঙ্গে বা বিশেষ করে কৃষাণুর সঙ্গে আর ওই শিলাদেবীর পাশে আছি, তারা আমরা কেউ ভুল করছি না। সব মানে মায়ের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথায় আছে। তো এইরকমই ভাবে পড়া যায়, হতে থাকবে। তো আজকে এইটুকুনি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, পজিটিভ, টাটা।